1971-এ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেয়া শেখ মুজিবুর রহমান হতে পারতেন কালের মহানায়ক। আশাহীন, ভাষাহীন, দিশাহীন ও যুদ্ধ বিধ্বস্ত একটি জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে নিয়ে যেতে পারতেন। কিন্তু শেখ মুজিব তা করতে পারেননি, হয়তোবা সেরকম কোনো পরিকল্পনাই তার ছিল না। শেখ মুজিব যুদ্ধ পরবর্তী বাংলাদেশকে গড়ার পরিবর্তে বিভক্তির পথে নিয়ে গেলেন। দীর্ঘদিনের সহযোদ্ধা তাজউদ্দিন আহমেদকে সরিয়ে নিজেই বসে গেলেন প্রধানমন্ত্রীর চেয়ারে। আওয়ামী ফ্যাসিবাদের শুরু তখনই, আর শেখ মুজিব হলেন তার আদি পিতা। এদেশের মানুষ যাকে ভরসা করে নেতা বানিয়েছিল, মুজিব নামের ব্যক্তিটি শিগগিরই জনতার কণ্ঠ চেপে ধরলেন। আওয়ামী ফ্যাসিবাদ জারি রাখতে সেনাবাহিনীর সমান্তরাল আরেকটি বাহিনী গড়ে তুললেন মুক্তিযুদ্ধের এই সর্বোচ্চ নেতা। ভারতীয় প্রেসক্রিপশনে গড়া এ বাহিনীর নাম দেয়া হয় জাতীয় রক্ষী বাহিনী তথা জেআরবি। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে বোঝানো হয়েছিল, স্বাধীনতার পরপর শান্তি রক্ষার কাজটা খুব চ্যালেঞ্জিং হতে পারে। এই সমস্যার কথা বিবেচনায় রেখে ভারতীয় উপদেষ্টার পরামর্শ অনুযায়ী রক্ষী বাহিনী নামের একটি আধা সামরিক বাহিনী গঠনের মূল ধারণাটি কলকাতায় প্রবাসী সরকারের চিন্তায় স্থান করে নিয়েছিল। জাতীয় রক্ষী বাহিনী গঠন করা হয় 1972 সালের শুরুর দিকে। ভারতীয় উপদেষ্টা এবং সামরিক নেতাদের প্রত্যক্ষ সহযোগিতায় 1972 সালের 7 মার্চ জাতীয় রক্ষী বাহিনী আদেশ প্রণয়ন করা হয় এবং 1 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর বলে গণ্য করার নির্দেশ দেয়া হয়। ভারতীয় সামরিক বাহিনী যেদিন বাংলাদেশ থেকে চলে যায়, সেদিন থেকেই রক্ষী বাহিনী মোতায়েন করা হয়। তবে রক্ষী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে ভারতীয় সামরিক কর্মকর্তারাই দেশে আসা অব্যাহত রাখেন। রক্ষী বাহিনী তৈরি করা হয় বিকল্প সেনাবাহিনীর আদলে। 1972 থেকে 1975 সাল পর্যন্ত প্রশিক্ষণের মাধ্যমে রক্ষী বাহিনী গড়ে তোলার দায়িত্ব যখন ভারতীয়দের হাতে, তখন বাংলাদেশ সামরিক বাহিনী, বিডিআর ও পুলিশ বাহিনী পুনর্গঠনের কাজটি দেশের নিজস্ব ব্যবস্থাপনাতেই হচ্ছিল। এই বৈপরীত্য ছিল বিস্ময়কর ও প্রশ্নবোধক। সেনাবাহিনীর ভিতরেও এ নিয়ে ব্যাপক অসন্তোষ ছিল। লেখক পিনাকি ভট্টাচার্যের মতে, পরিকল্পিতভাবে রক্ষী বাহিনীকে রাখা হয়েছিল প্রধানমন্ত্রীর অধীনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নয়। আবার রক্ষী বাহিনীর পরিচালক কর্নেল নুরুজ্জামান বাকশালের কেন্দ্রীয় কমিটির 112 নম্বর সদস্য ছিলেন। রক্ষী বাহিনীর প্রায় সকলেই ছিলেন মুক্তিযোদ্ধা। এর একটা বড় অংশ ছিল মুজিব বাহিনীর, বাকিরা কাদেরিয়া বাহিনীর সদস্য। এছাড়া ইপিআর ও আনসারের কিছু সদস্যকে রক্ষী বাহিনীতে নিয়োগ দেয়া হয়। মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়া এই বাহিনী পরিচালিত ছিল শেখ মুজিবের প্রাইভেট বাহিনী হিসাবে। এমন না যে রক্ষী বাহিনী শেখ মুজিবের নিরাপত্তার দায়িত্ব পালন করছে, কিন্তু বঙ্গবন্ধুর চারপাশ জুড়ে ছিল তাদের এক ধরনের অদৃশ্য বিচরণ। রক্ষী বাহিনীর প্রধান বা পরিচালক ছিলেন মুক্তিযোদ্ধা এএনএম নুরুজ্জামান। যে কজন ডেপুটি ডিরেক্টর ছিলেন তাদের একজন হলেন আনোয়ারুল আলম, তিনি কাদেরিয়া বাহিনীর সদস্য ছিলেন। আরেক ডেপুটি ডিরেক্টর সরোয়ার হোসেন মোল্লা ছিলেন মুজিব বাহিনী তথা বিএলএফের সদস্য। মুজিববাদী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, রক্ষী বাহিনী কেবল আইন শৃঙ্খলার উন্নয়নে সহায়তা করবে, অথচ এই বাহিনীর দৃশ্যমান প্রধান কাজই ছিল শেখ মুজিবের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে, বিরোধী মতকে মাটি চাপা দেওয়া। 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত রক্ষী বাহিনীসহ বিভিন্ন বাহিনীর নিষ্ঠুরতা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছিল। মুজিববাদী সরকারের বাহিনীগুলোর হাতে 27,000, মতান্তরে 30,000-এর বেশি মানুষ নিহত হয়েছিল। নিহতদের বেশিরভাগই ছিল জাসদের নেতাকর্মী আর সর্বহারা। অনেকে গুম হন, কাউকে কাউকে পিটিয়ে মারা হয়। এমনকি মুজিব সরকারের কারাগারে মারা যায় 9,000 বন্দী। লেখক ও সাংবাদিক আহমেদ মুসা তার ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইতে লিখেছেন, আওয়ামী লীগ শাসন আমলে যেসব প্রকাশ্য ও গোপন রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকার ও তার নীতির বিরোধিতা করেছে, সেসব দলের মতে সে আমলে 25,000 ভিন্ন মতাবলম্বীকে হত্যা করেছে আওয়ামী লীগ। এ হতভাগাদের হত্যা করা হয়েছে চরম নিষ্ঠুরতা ও নৃশংসতার মধ্য দিয়ে, যে নৃশংসতা অনেক ক্ষেত্রে পাকিস্তানি সৈন্যদেরও ছাড়িয়ে গেছে। আহমেদ মুসা বইটির উৎসর্গনামায় রক্ষী বাহিনীর অবর্ণনীয় নির্যাতনের শিকার বাজিতপুরের ইকুরটিয়া গ্রামের বৃদ্ধ কৃষক আব্দুল আলীর অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরে লিখেছেন, ওইখানে আমাকেও আমার ছেলে রশিদকে হাত পা বেঁধে তারা খুব মারল। রশিদকে আমার চোখের সামনে গুলি করল, ঢলে পড়ল বাপ আমার।
একটা কসাই আমার হাতে একটা কুঠার দিয়ে বলল, তোর নিজের হাতে ছেলের গলা কেটে দে, ফুটবল খেলবো তার মাথা দিয়ে। আমার মুখে রা নেই, না দিলে বলল তারা তোরও রেহাই নেই। আমি কি তা করতে পারি? আমি যে বাপ। একটা না 1.5 ঘন্টা মারার পর আমার বুকে ও পিঠে বন্দুক ধরল। শেষে নিজের হাতে কেটে দিলাম ছেলের মাথা। আল্লাহ কি সহ্য করবে? বামপন্থী রাজনীতিবিদ ও লেখক হায়দার আকবর খান রণ বাম রাজনীতি, সংকট ও সমস্যা বইতে লিখেছেন, মুজিববাদীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সন্ত্রাসের রাজনীতি, প্রকাশ্যে হত্যা, গুপ্ত হত্যা, গুন্ডামি। এগুলো ছিল খুবই সাধারণ ব্যাপার। রক্ষী বাহিনীর ক্যাম্পগুলো ছিল হত্যাযজ্ঞের আখড়া। যশোরের কালীগঞ্জ থেকে রক্ষী বাহিনীর ক্যাম্প উঠে গেলে সেখানে গণকবর আবিষ্কৃত হয়েছিল, যাতে 60টি কঙ্কাল পাওয়া যায়। টঙ্গী থানার সামনে মেশিনগান স্থাপন করে শ্রমিক কলোনির উপর নির্বিচারে গুলি চালানো হলো, শতাধিক নিহত হলেন। রক্ষী বাহিনী 1 জানুয়ারিতেই ময়মনসিংহ জেলায় অন্তত 1500 কিশোরকে হত্যা করেছে। এদের অনেকেই সিরাজ শিকদারের পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিল। অন্যদের মার্ক্সবাদী ও লেনিনবাদী দলের প্রতি সহানুভূতিশীল বলে সন্দেহ করা হয়েছিল। এভাবে হাজার হাজার মানুষ হত্যা করেছিল মুজিবের প্রাইভেট বাহিনী।